জামাতের সঙ্গে একসময় আমরা দেখেছি যে এনসিপির একটি ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে নাহিদ ইসলামের বক্তব্যের পরেই দেখলাম যে বিপরীতমুখী দুটি দলের অবস্থান। এর কারণটা কি? হঠাৎ কি হলো যে আসলে দুটি দল বিপরীত মুখোমুখি অবস্থানে চলে আসতে হলো? আমার ধারণা এখানে মানে একটা ঘাটতি হচ্ছে তথ্যের। ব্যাপারটা হচ্ছে আমরা কখনো এটা হঠাৎ করে না। জামাত যখন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তুলেছে তখন কিন্তু আমরা বলেছি যে এটা দলীয় একটা সংকীর্ণ স্বার্থের জায়গা থেকে পিয়ার ইস্যুটাকে কাজে লাগিয়ে এটা ঐকমত্য কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু তাই না, তারা ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন সময়ে মাঠে আন্দোলন নামিয়েছিলেন এবং স্পষ্টতই এটা তাদের কোনো ধরনের এমন কোনো এজেন্ডা না যেটার জন্য তারা আসলে পার্টিগতভাবে ঐক্যমত্য এবং পার্টিগতভাবে তারা সবটুকু দিতে রাজি। তাহলে কিন্তু তারা সনদে স্বাক্ষর করতেন না, যেটা তারা হুমকি দিয়েছিলেন যে নিম্নকক্ষে পিয়ার না হলে সনদে স্বাক্ষর করবে না। এইটা আমরা আগেও বলেছি, যখন এই ঘটনাটা চলাকালীন নিম্নকক্ষে পিয়ারের ইস্যুটা তারা যখন এনেছে, তখন যারা সমাবেশটা করলো তখন কিন্তু আমরা সমালোচনা করেছি এবং আমরা এটাও বলেছি যে জামাত এবং বিএনপি সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট উইলিং না এবং তারা এখানে সংস্কারের, আপনি একটা ঐকমত্য কমিশনে বসেছেন, এখানে এতগুলো পার্টি, মানে এটা ইতিহাসে একটা মাইল ফলক যে আপনি এতগুলো পার্টিকে এক টেবিলে বসাতে পেরেছেন। এটা তো গণঅভ্যুত্থান এনে দিয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। আপনি কল্পনা করতে পারেন যে শেখ হাসিনার আমলে এরকম কোনো সিনারিও? তাহলে এইটা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত একটা কনসেনসাস কমিশনে আপনার সাংবিধানিক দর্শন এবং রাষ্ট্রকল্প সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম দলীয় সংকীর্ণতা, দলীয় স্বার্থ এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জামাতের ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রেও এটা সত্য। কিন্তু জামাত যেটা করেছে সেটা হচ্ছে পুরো কনসেনসাস কমিশনের যে আলাপের ভঙ্গিমা সেইটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখানে আসলে ভাগ বাটোয়ারাই হচ্ছে, এটা মানুষের কাছে একটা খুব বাজে মেসেজ গেছে। এখন মানুষের কাছে দেখেন, যখন পিআর ব্যাপারটা এসছে তখন কিন্তু শুধু উচ্চকক্ষের ক্ষেত্রে এসছে, ওনারা যখন এই নিম্নকক্ষের ইস্যুটা তোলেন এটা কিন্তু শেষের দিকে, একবার এই আলাপটা তোলেননি। কিন্তু আপনাদের সঙ্গে আমরা জানি যে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে এনসিপির একটি একাধিক হয়তো বৈঠক হয়েছে পিআর নিয়ে বা তাদের দাবি দাওয়া নিয়ে। বলছে ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তখন কোনো আপত্তি করা হয়নি, কিন্তু এখন তাহলে এই কথাগুলো কেন বলা হয়? পিআরের ব্যাপারে আমরা কখনোই বলিনি এবং কখনোই এই দাবির ব্যাপারে আমরা একমত নই। আমরা বারবার উচ্চকক্ষের পিআরের কথাই বলেছি। আমি ওইটাই বলছিলাম যে উচ্চকক্ষে পিআরের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাংবিধানিকভাবে যেটা যুক্ত হওয়া খুবই প্রয়োজন, এইরকম একটি বিষয়কে দলের নিচে, মানে দলের আন্ডারে নিয়ে যাওয়ার একটা ভূমিকা পালন করেছে জামাত। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে আইন কাঠামো, এগুলো তো আসলে দল মতের ঊর্ধ্বে থাকবে। তো জামাতের যে কার্যক্রম সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তাদের আসলে নিজেদের স্বার্থগত চিন্তা ছাড়া গ্রেটার কোনো পলিটিক্স নাই, তাদের সামনে আসলে কোনো গোল নাই। তাদের পার্টিটাকে এখন একটা সুযোগ যে 24কে কাজে লাগিয়ে ক্ষমতায় আরোহণ করতে হবে, এটাই একমাত্র তাদের চিন্তা। হ্যাঁ, তো এই বিষয়টার কারণে এটা আমরা কখনোই ঐকমত্যে ছিলাম না। আমরা বারবার দেখেন সবগুলো রাজনৈতিক দল, আনলাইক পারোয়ার সাহেব, আসলে সৌজন্যমূলক সম্পর্কটা, অ্যাটলিস্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এক টেবিলে বসার সম্পর্কটা করতে চাই। আওয়ামী লীগ বিএনপির যেরকম একদম টেবিলে বসার সম্পর্কটা পর্যন্ত চলে গিয়েছিল মানুষের সামনে। তো এটা হচ্ছে পারসেপশন, বাট আন্ডার দ্য টেবিল কি হয়েছে এটা তারা আমরা জানি না, কিন্তু পারসেপশন হচ্ছে এটাই যে তারা বসতে পারতো না। তো এই ধরনের সম্পর্কে গেলে একটা দেশটাই তো ক্ষতিগ্রস্ত হয়, মানুষই তো মারা যায়। তো আমরা চাই যে দলমতের ঊর্ধ্বে উঠে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক। এই জন্য আমরা সব দলের সাথেই যোগাযোগটা রাখার চেষ্টা করি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করি, ঐকমত্য থাকলে, ঐকমত্যের বিষয় থাকলে ঐকমত্যে যাওয়ার চেষ্টা করি। এটা তো একটা রাজনৈতিক দলের কর্তব্য মাত্র। আমরা এই জায়গাটাই এখনো কি আমরা যে বৈপরীত্য দেখছি বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপির, আসলে সেক্ষেত্রে কি নির্বাচনের আগে কোনো দিকে যাওয়ার কি সম্ভাবনা আছে এনসিপির, বিএনপি অথবা জামায়াত কোনো? না, আপনি যে দিচ্ছেন এটা তো নির্বাচনের জন্য, মানে জি, পার্টি তো তার নিজের পার্টি, একটা পার্টি তো তার নিজের যে সক্ষমতা, তার যে স্বাতন্ত্র্য, তার পলিটিক্স, তার যে ম্যানিফেস্টো, এটা নিয়েই সে রাজনীতি করে। কিন্তু আপনি যে যাওয়ার কথাটা বলছেন এটা হচ্ছে নির্বাচনকালীন জোটের কথা বলছেন। এখন নির্বাচন তো আমরা বারবারই বলেছি, আজকে থেকে একদম পার্টি হওয়ার শুরু থেকে, এমনকি নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের বক্তব্যের কোনো হেরফের দেখবেন না। আমরা অন্যদের মতো নই যে আমরা সকালে এক কথা বলি বিকালে আরেক কথা বলি। আমরা আজকে প্রায় 8 মাস ধরে একই কথা বলে যাচ্ছি যে আপনাকে অবশ্যই জুলাই সনদকে স্থায়ী করতে হবে, বিচার কার্যক্রম এমন জায়গায় নিতে হবে যেখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না, যাতে অন্য কোনো দল এসে এটাকে প্রভাবিত করতে না পারে। বিচার কার্যক্রমের জন্য যত ধরনের পরিস্থিতি তৈরি করার প্রয়োজন এগুলো এখনই করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টের সময় করতে হবে। এবং আমরা এটাও বলেছি সংস্কারকে শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে আটকে ফেলা হয়েছে। আমরা মনে করি যে সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ব্যবস্থার রূপান্তর, এবং এটার মৌলিক রূপান্তর ঘটেনি এবং এটা মৌলিক রূপান্তর করার জন্য কোনো ধরনের আলাপ আলোচনা আসলে ওই অর্থে ঐকমত্য কমিশনে টেবিলে উঠাতে পারেনি।
এবং সেখানে শুধুমাত্র সাংবিধানিক আলাপ এবং সেই সাথে আপনি বলতে পারেন নির্বাচনকালীন সমস্যার আলাপ, এটা একটু উঠে এসেছে। কিন্তু মোটা দাগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে দেখতে চান? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো মানুষের প্রতিষ্ঠান, এটা তো সরকারের প্রতিষ্ঠান না, কিন্তু এটা তো কাজ করে একটা দলের প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে বাংলাদেশে। তাহলে এগুলোর রিফর্ম কি হয়েছে? তাহলে এগুলোর রিফর্ম হচ্ছে আমাদের একদম মানে সর্বাগ্রে আমাদের পয়েন্ট, আমাদের দাবি। কিন্তু সেইটাকে না দেখে বরঞ্চ নির্বাচনকালীন জোট আমাদের কি হতে যাচ্ছে, নির্বাচনটা এটার পরের বিষয়। আপনি বিচার করবেন, সংস্কারটা করবেন, তারপরে এটার উপরে ভিত্তি করে, এখন ভিত্তি করার মতো মানে নির্বাচনকে আপনি একটা বেসমেন্টে দাঁড়া করানোর মতো কোন বেসমেন্ট বাংলাদেশে তৈরি হয়নি। নির্বাচন তো যদি সদিচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এগুলো করা সম্ভব। আমরা বারবারই অন্তর্বর্তীকালীন সকল যে উপদেষ্টা আছেন পুরো ক্যাবিনেটের কাছে আমাদের আহ্বান কিন্তু জানাচ্ছি যে যদি তাদের ইচ্ছা থাকে তাহলে একটি প্রতিষ্ঠানকে, যেমন নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, এই যে মানে এই প্রতিষ্ঠানগুলোকে দুদক, এই প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করার এবং অ্যাকাউন্টেবল করার, যাতে করে তারা যদি একটা ক্রেডিবল ইলেকশন নাও দিতে পারে, তারা যেটা আমরা গত 15 বছর দেখিনি, এই জায়গাটা অর্জন করার দায়িত্ব ছিল নির্বাচন আমাদের উপদেষ্টা মণ্ডলীর এবং সেই সাথে ঐক্যমত্য কমিশনের। আমার ধারণা ঐক্যমত্য কমিশনকে সেই এম্পাওয়ারমেন্ট করা হয়নি এবং তাদেরকে অথরিটির জায়গাটা দেওয়া হয়নি। একটা নতিজা হিসেবে আমরা দেখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো ধরনের সুপারিশ ছাড়া, পরামর্শ ছাড়া আচমকাই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন কোনোভাবেই কি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দায়িত্ব দিতে পারি কিনা, এই প্রশ্নের উত্তর আসলে আমি পাচ্ছি না। কিন্তু আমাদের নির্বাচনকালীন জোট কি হবে এটার উত্তর দিতে হচ্ছে। প্রতিষ্ঠান আসলে এটার জন্য দায়ী থাকবে, সেই প্রতিষ্ঠান কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য